নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে স্পোর্টস টুডে। আর শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স। যুব ভারতীতে মেসির সঙ্গে মঞ্চে শাহরুখ খান। জমজমাট ক্রিসমাস গিফটের অপেক্ষায় কলকাতা। 13 থেকে 15 ডিসেম্বর পর্যন্ত ভারতে থাকবেন মেসি। প্রথমবার বিশ্বজয়ী পর্তুগাল অস্ট্রেলিয়াকে 1-0 গোলে হারিয়েছে পর্তুগালের জুনিয়র ব্রিগেড। উত্তরসূরিদের সাফল্যে উচ্ছ্বসিত রোনাল্ডো। ভারতের বিশ্বকাপ জয়ের পর মহিলাদের প্রিমিয়ার লিগ নিয়ে উন্মাদনা তুঙ্গে। এবারে নিলামে প্রত্যাশিতভাবে সবচেয়ে বেশি দাম পেলেন সদ্য সমাপ্ত বিশ্বকাপের সেরা ক্রিকেটার দীপ্তি শর্মা। বৌমা হিসেবে ঘরে আসবেন স্মৃতি মান্ধানায়। তুমুল বিতর্কের পরেও এই আশাতেই বুক বেঁধেছেন পলাশ মুচ্ছলের মা অমৃতা। খুব দ্রুতই বিয়ের পিড়িতে বসবেন তারকা জুটি। মোহনবাগানে শেষ হোসে মলিনা যোগ। বুধবার ক্লাবের তরফ থেকেই জানিয়ে দেওয়া হয়েছে কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে স্প্যানিশ হেড স্যারকে। তার কোচিংয়ে মাসখানেক আগেই আইএসএফ এর শিল্ড এবং আইএসএল কাপ, আইএসএল শিল্ডও এসেছে মলিনার হাত ধরে। তবে আইএসএল নিয়ে তুমুল ডামাডোলের মধ্যেই নতুন কোচ হিসেবে সের্জিও লোবেরার নাম ঘোষণা করল সবুজ মেরুন ব্রিগেড। মোহনবাগানের শেষ হোসে মলিনার যুগ। বুধবার ক্লাবের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে স্প্যানিশ হেড স্যারকে। তার কোচিংয়ে মাসখানেক আগেই আইএফএ শিল্ড জিতেছিল সবুজ মেরুন ব্রিগেড। এছাড়াও আইএসএল কাপ, আইএসএল শিল্ড এসেছে মলিনার হাত ধরেই। তবে আইএসএল নিয়ে তুমুল ডামাডোলের মধ্যেই মলিনাকে সরিয়ে দিল সবুজ মেরুন। নতুন কোচ হিসেবে সের্জিও লোবেরার নাম ঘোষণা করা হয়েছে। আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে জট এখনও কাটেনি। দেশের শীর্ষ লিগ নিয়ে চলছে তুমুল ডামাডোল। যেহেতু সুপার কাপ থেকে আগেই বিদায় নিয়েছে মোহনবাগান, তাই গত বেশ কয়েকদিন ধরে তাদের অনুশীলন বন্ধ। এহেন পরিস্থিতিতেই ক্লাবকে সাফল্য এনে দেওয়া কোচকে সরিয়ে দিল ম্যানেজমেন্ট। সোশ্যাল মিডিয়াতে লেখা হয়েছে, হোসে মলিনার সঙ্গে মোহনবাগানের চুক্তি শেষ হয়েছে দুপক্ষের সম্মতিতে। আগামী দিনের জন্য মলিনাকে অনেক শুভেচ্ছা। মলিনাকে বিদায় জানানোর মাত্র মিনিট 10 মধ্যেই মোহনবাগানের নতুন কোচ হিসেবে সের্জিও লোবেরার নাম ঘোষণা করা হয় ক্লাবের সোশ্যাল মিডিয়ায়। বুধবার বিকেলেই ওড়িশা এফসি ছাড়েন তিনি। ক্লাবের তরফে জানানো হয়, ওড়িশা এফসি এবং হেড কোচ সার্জিও লোবেরার সম্পর্ক শেষ হয়েছে। উভয়ের পারস্পরিক সম্মতিতেই এই সিদ্ধান্ত। কোচ হিসেবে অবদানের জন্য ক্লাবের তরফে ধন্যবাদ। ওর ভবিষ্যতের জন্য শুভকামনা। এই মুহূর্তে আমরা আইএসএল কবে হবে এই নিয়ে অপেক্ষা করছি। সে অনুযায়ী নতুন কোচের নামও ঘোষণা করা হবে। উল্লেখ্য, 2023 সালের মে মাসে ওড়িশা এফসিতে যোগ দেন এই স্প্যানিশ কোচ। তার কোচিংয়েই 2024 সালে সুপার কাপের ফাইনালে গিয়েছিল ওড়িশা। যদিও চূড়ান্ত লড়াইয়ে ইস্টবেঙ্গলের কাছে হেরে যায় তারা। লোবেরার অধীনে 2023-24 আইএসএল এর 4র্থ স্থান অর্জন করে ওড়িশা। তবে গত মরশুমে 7 নম্বরে শেষ করেছিল তারা। নতুন দায়িত্ব পেয়ে লোবেরা বলেন, মোহনবাগানের দায়িত্ব নেওয়া আমার কাছে বিরাট সম্মানের। এই ক্লাবের অনেক ইতিহাস রয়েছে আবেগ আর উচ্চাকাঙ্ক্ষাও। আমি প্রতিশ্রুতিবদ্ধ এমন একটি দল গড়ে তুলতে যারা খেলবে সাহসিকতা, নিজস্ব পরিচয় এবং জয়ের মানসিকতা নিয়ে। আমরা একসঙ্গে কাজ করব যাতে এই অধ্যায় হয়ে ওঠে অবিস্মরণীয়। একই সঙ্গে তিনি বলেছেন, এই দলে আছে প্রতিভা আর হৃদয়ের শক্তি, যা ভারতীয় ফুটবলে আধিপত্য বিস্তার করতে সক্ষম। আমি এখানে এসেছি সেই সম্ভাবনাকে আরও উচ্চতায় তুলে নিয়ে যেতে। মোহনবাগান শীর্ষে থাকার যোগ্য, আর আমরা প্রতিদিন কাজ করব সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতীয় ফুটবলে দুর্দশা কাটাতে উত্তর পূর্বের মুখী ভরসা। জোড়া নাম সুপারিশ বাইচুংয়ের। ভারতীয় ফুটবলে দুর্দশা কাটানোটা চ্যালেঞ্জিং হবে নতুন বোর্ডের কাছেও, মন্তব্য পাহাড়ি পিচের। ভারতীয় ফুটবল সেন্সেক্সের গ্রাফ ক্রমশ নিম্নমুখী। নামতে নামতে ফিফা ক্রমতালিকায় 142-এ চলে গিয়েছে ভারত। 22 বছর পর বাংলাদেশের বিরুদ্ধে হারতে হয়েছে খালিদ জামিলের দলকে। বিগত কয়েক বছর ধরে এমন হতশ্রী পারফরমেন্সের পর ক্ষোভে ফুঁসছেন প্রাক্তনরা।
টাটা স্টিল ম্যারাথনের একটি অনুষ্ঠানে এসে ভারতীয় ফুটবলের বর্তমান র্যাঙ্কিং নিয়ে মন্তব্য করেছেন বাইচুং ভুটিয়া। তার মতে ভারতীয় ফুটবলের দুর্দশা কাটাতে উত্তর পূর্বের মুখই ভরসা জোগাতে পারে। প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া বলেন, 3 বছর ধরে আমাদের ফুটবলে অনেক ক্ষতি হয়েছে, যার প্রভাব দলেও পড়েছে। খেলতে না পারলে তো র্যাঙ্কিংয়ে পতন হবেই। এমন চলতে থাকলে তো ফিফার ক্রমতালিকায় আরও পিছিয়ে পড়তে পারে দল। যদি র্যাঙ্কিং 150-তে চলে যায়, অবাক হওয়ার কিছু থাকবে না। কঠিন সময় সামলে উপরে উঠতে গেলে আরও সময় লাগবে। ভারতীয় ফুটবলের এমন অবস্থার জন্য ফেডারেশনকে দায়ী করছেন প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া। তার কথায়, ভবিষ্যতে ফেডারেশনে যদি নতুন বোর্ড আসে, তাদের সামনে এটা একটা বড় চ্যালেঞ্জ হবে। হয়তো শূন্য থেকে আবার সবকিছু শুরু করতে হবে। শেষ 3টে বছর জাতীয় দলের পারফরমেন্স সমর্থকদের হতাশ করেছে। বিভিন্ন কারণে পরিস্থিতি প্রতিকূল হয়েছে। তবে শীর্ষ আদালতের রায় অনেকই পরে এসেছে। আমি 3 বছর ধরে সংবিধান চালুর জন্য অপেক্ষা করেছি। ফলে সংবিধান চালু নিয়ে রায়টা শীর্ষ আদালত 3 বছর আগে দিলে হয়তো পরিস্থিতি অন্য হতো। এর দায় বর্তমান সভাপতি কল্যাণ চৌবেকে নিতে হবে। ফেডারেশন সভাপতি হিসেবে কল্যাণ চৌবে এত ব্যর্থতার পরও পদত্যাগ করবেন না বলেই ধারণা বাইচুংয়ের। এই প্রসঙ্গে তিনি বলেন, আমেরিকার আগামী বিশ্বকাপ দেখতে যাবে বলে আগেই পদত্যাগ করবে না কল্যাণ। ফেডারেশন সভাপতির টিকিটে বিশ্বকাপ দেখতে যাবে বলেই এখনো পদত্যাগ করেননি। পাহাড়ি বিছেকে প্রশ্ন করা হয়, সভাপতি হিসেবে নর্থ ইস্ট থেকে কাউকে দেখতে চান কিনা। জবাবে বাইচুং বলেন, অবশ্যই। স্বাধীনতার পর নর্থ ইস্ট থেকে কেউই ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি হয়ে আসেননি। ভারতীয় ফুটবলে উত্তর পূর্ব ভারতের অবদান অনস্বীকার্য। চাইব ফেডারেশনের পরবর্তী নির্বাচনে এখান থেকে কেউ সভাপতি হয়ে আসুক। এখান থেকে পরবর্তী AIFF সভাপতি হওয়ার সময় এসেছে। উত্তর পূর্ব ভারতের 2 জন মানুষ ফুটবল উন্নয়নে কাজ করছেন। একজন মিজোরাম ফুটবল সংস্থার সভাপতি লালঘিং হামার, আরেকজন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু। সময় এসেছে উত্তর পূর্ব ভারত এগিয়ে নিয়ে যাবে ভারতীয় ফুটবলকে। আশা করব নতুন প্রশাসনের অধীনে ভারতীয় ফুটবলের উন্নতি হবে। উল্লেখ্য, খালেদ জামিল আসার পর কাফা কাপে তৃতীয় হলেও এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করতে পারেনি ভারত। 14 অক্টোবর সিঙ্গাপুরের কাছে 1-2 গোলে হেরে ভারত এশিয়ান কাপের বাছাই পর্বের দৌড় থেকে ছিটকে গিয়েছিল ভারত। বাংলাদেশের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচেও জয়ের মুখ দেখেননি সন্দেশ জিংখানরা। হাই নিউজ নেটওয়ার্ক। যুব ভারতীতে মেসির সঙ্গে মঞ্চে শাহরুখ খান। জমজমাট ক্রিসমাস গিফটের অপেক্ষায় কলকাতা। 13 থেকে 15 ডিসেম্বর পর্যন্ত ভারতে থাকবেন মেসি। ইতিমধ্যেই এই নিয়ে বলিউড বাদশার সঙ্গে এক প্রস্ত আলোচনাও হয়েছে। প্রাথমিকভাবে সম্মতি জানিয়েছেন শাহরুখ। একই মঞ্চে রাজা ও রাজপুত্র, এমনই অবিস্মরণীয় দৃশ্য সাক্ষী থাকতে চলেছে কলকাতা। সূত্রের খবর, 13ই ডিসেম্বর লিওনেল মেসির সঙ্গে যুব ভারতী ক্রীড়াঙ্গনে থাকতে পারেন শাহরুখ খান। ইতিমধ্যে এই নিয়ে বলিউডের বাদশার সঙ্গে এক প্রস্থ আলোচনাও হয়েছে। প্রাথমিকভাবে সম্মতি জানিয়েছেন শাহরুখ খান। সব মিলিয়ে মেসির গোটা কনসার্টে যুব ভারতীতে মিলে যাচ্ছে ফুটবল আর বলিউড। 13 থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত ভারতে থাকবেন মেসি। প্রথমেই তিনি কলকাতায় পা রাখবেন, সেখান থেকে মুম্বাই এবং নয়াদিল্লিতে যাবেন। মেসির এই সফরের অন্যতম আকর্ষণ গোট কনসার্ট। প্রাথমিকভাবে অবশ্য এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল ক্রিকেট নন্দনকানন ইডেন গার্ডেন্সে। তবে শেষ পর্যন্ত তা হতে চলেছে এশিয়ার অন্যতম সেরা ফুটবল স্টেডিয়াম যুব ভারতীতে। সেখান থেকে যাবেন লেক টাউনে নিজের মূর্তি উদ্বোধন করতে। তারপর আরও একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে আর্জেন্টাইন ম্যাজিশিয়ানের। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন এলএমটেন। জানা গিয়েছে যুব ভারতীতে শাহরুখ খান এবং মেসিকে একসঙ্গে হুটখোলা গাড়িতে ঘোরানো হতে পারে। তবে 2 সুপারস্টারের মধ্যে কথোপকথন হবে কিনা তা এখনো জানা যায়নি। কলকাতার শাহরুখ খান এলে সেটার জন্য অবশ্য বিশেষ শর্ত দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। কলকাতায় যদি মেসির মঞ্চে শাহরুখ খান থাকেন, তাহলে বলিউডের জন্য কোনো তারকাকে মঞ্চে ডাকা যায় না। আয়োজকরা সেই শর্ত মেনে নিতে পারেন বলেই শোনা যাচ্ছে। উল্লেখ্য, কলকাতা থেকে হায়দ্রাবাদ হয়ে মুম্বাই পাড়ি দেবেন মেসি। 14ই ডিসেম্বর মেসি যাবেন মুম্বাইয়ে, যেখানে অনুষ্ঠান রাখা হয়েছে বেব্রন স্টেডিয়ামে। উপস্থিত থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী
দেবেন্দ্র ফড়নবিশ। এছাড়াও ওই স্টেডিয়ামে প্যাডেল গোট কাপে দর্শক হিসেবে মাঠে থাকবেন মেসি। ভারতের ক্রীড়া এবং বলিউড দুনিয়ার বহু তারকার সঙ্গে সাক্ষাৎ হতে পারে। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করবেন মেসি। হাই নিউজ নেটওয়ার্ক। প্রথমবার বিশ্বজয়ী পর্তুগাল অস্ট্রেলিয়াকে 1-0 গোলে হারিয়েছে পর্তুগালের জুনিয়র ব্রিগেড। চলতি বছরেই অনূর্ধ্ব-17 ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিল পর্তুগাল। উত্তরসূরিদের সাফল্যে উচ্ছ্বসিত রোনাল্ডো। প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেল পর্তুগাল। বৃহস্পতিবার অস্ট্রিয়াকে 1-0 গোলে হারিয়েছে পর্তুগালের জুনিয়র ব্রিগেড। চলতি বছরেই অনূর্ধ্ব-17 ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিল পর্তুগাল। এবার তাদের ঘরে এলো অনূর্ধ্ব-17 বিশ্বকাপ। গোটা টুর্নামেন্টেই দারুণ পারফরমেন্স করেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশ। কাতারে আয়োজিত হয়েছিল এবছরের অনূর্ধ্ব-17 বিশ্বকাপ। 2003 সালের পর এই প্রথমবার অনূর্ধ্ব-17 বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল পর্তুগাল। তবে ইউরোপ সেরা হওয়ার পর থেকেই দুরন্ত ছন্দে রয়েছে রোমারিও কুনহারা। বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নর্থ ক্যালিডোনিয়াকে 6-1 গোলে উড়িয়ে দেয় পর্তুগাল। পরের ম্যাচে মরক্কোর বিরুদ্ধে 6-0 জয়। তবে গ্রুপের শেষ ম্যাচে জাপানের কাছে 1-2 হেরে যায় রাফায়েল কুইন্টাসরা। নকআউট পর্ব থেকে একেবারে অপ্রতিরোধ্য হয়ে ওঠে পর্তুগালের জুনিয়র ব্রিগেড। প্রথমে বেলজিয়ামের বিরুদ্ধে 2-1 জয়, তারপর মেক্সিকোকে 5-0 উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে বের্নার্ডো লিমারা। শেষ 8 যুদ্ধে সুইজারল্যান্ডকে 2-0 হারায় পর্তুগাল। তবে সেমিফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে ছিল কঠিন চ্যালেঞ্জ। ট্রাইবেকারে জিতে ফাইনালের টিকিট মেলে মাতেউস মিদেদের। তারপর অস্ট্রিয়াকে হারিয়ে বিশ্বজয়। দেশের তরুণ প্রতিভাদের এমন অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো স্বয়ং নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নতুন বিশ্ব চ্যাম্পিয়নদের শুভেচ্ছা জানিয়েছেন CR7। অনূর্ধ্ব-17 পর্তুগাল দলকে নিয়ে যথেষ্ট আশাবাদী ফুটবল মহল। কারণ চলতি বছরেই ইউরোপ সেরা এবং বিশ্ব সেরা হয়েছে এই স্কোয়াড। এই তরুণ তুর্কিদের হাত ধরে ভবিষ্যতের দেশে আসবে অধরা সিনিয়র বিশ্বকাপ। আশায় বুক বাজছে পর্তুগালবাসী। হাই নিউজ নেটওয়ার্ক। বছরের সেরা রিইউনিয়ন মাহি ভাই আর চিকু। ভারতীয় ক্রিকেটের সেরা বন্ধুত্বের মধ্যে অন্যতম এই জুটি। এবার রাঁচিতে আবারও দেখা গেল দুই বন্ধুকে। বিরাট কোহলিকে নিয়ে গাড়িতে চেপে বেরিয়ে পড়লেন মহেন্দ্র সিং ধোনি। সেই ভিডিও ভাইরাল হতেই মুগ্ধ নেট দুনিয়া। মাহি ভাই আর চিকু ভারতীয় ক্রিকেটের সেরা বন্ধুত্বের মধ্যে অন্যতম এই জুটি। এবার রাঁচিতে আবার দেখা গেল দুই বন্ধুকে। বিরাট কোহলিকে নিয়ে গাড়িতে চেপে বেরিয়ে পড়লেন মহেন্দ্র সিং ধোনি। সেই ভিডিও ভাইরাল হতেই মুগ্ধ নেট দুনিয়া। অনেকেই এই দৃশ্য দেখে বলছেন বছরের সেরা রিইউনিয়ন। আগামী রবিবার রাঁচিতে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে ভারত। টেস্টের সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চুমকাম হওয়ার পরে এবার সম্মান রক্ষার লড়াইয়ে মেন ইন ব্লু। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে ফিরছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। সিরিজ জয়ের পাশাপাশি রাঁচির আমজনতার উন্মাদনা রয়েছে রোকোর প্রত্যাবর্তন ঘিরেও। এই সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন KL রাহুল। তবে ম্যাচের আগেই ধোনি কোহলির রিইউনিয়নে মোজের নেট পাড়া। বুধবার রাঁচিতে পৌঁছে গিয়েছেন বিরাট। বৃহস্পতিবার রোহিতের সঙ্গে অনুশীলন করতেও দেখা গিয়েছে তাকে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিরাট পৌঁছে যান প্রিয় মাহি ভাইয়ের বাড়িতে। সঙ্গে ছিলেন ঋষভ পান্থ। তারপর দুই তারকা ক্রিকেটারকে নিজের গাড়িতে বসিয়ে হোটেলে পৌঁছে দেন মাহি স্বয়ং। তিনি গাড়ি চালাচ্ছেন, সেই ভিডিও ভাইরাল হয় নেট দুনিয়ায়। মুগ্ধ হয়ে নেটিজেনদের মত, এটাই বছরের সেরা রিইউনিয়ন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডে রাঁচিতে। স্বাভাবিকভাবেই ওয়ানডেতে সবচেয়ে বেশি আগ্রহ দুই ভারতীয় তারকাকে নিয়ে, বিরাট কোহলি আর রোহিত শর্মা। দুজনেই টেস্ট আর টি20 থেকে অবসর নিয়েছেন, এখন শুধু ওয়ানডে খেলছেন। 2027 বিশ্বকাপের আগে আর খুব বেশি ওয়ানডে সিরিজ নেই, তাই এই ম্যাচগুলোতে বিশ্বকাপের প্রস্তুতি সারতে চাইবে টিম ইন্ডিয়া। তবে সব আকর্ষণ যে বিরাট রোহিতকে ঘিরে থাকবে সেটা বলে দেওয়াই যায়। হাই নিউজ নেটওয়ার্ক।
শেষ হলো মহিলাদের প্রিমিয়ার লিগের নিলাম। ভারতের বিশ্বকাপ জয়ের পর মহিলাদের প্রিমিয়ার লিগ নিয়ে উন্মাদনা তুঙ্গে। এবারের নিলামে প্রত্যাশিতভাবেই সবথেকে বেশি দাম পেলেন সদ্য সমাপ্ত বিশ্বকাপের সেরা ক্রিকেটার দীপ্তি শর্মা। অন্যদিকে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার হলেন অজি অ্যামেলিয়া কের। শেষ হলো মহিলাদের প্রিমিয়ার লিগের নিলাম। এবারে নিলামে প্রত্যাশিতভাবে সবচেয়ে বেশি দাম পেলেন সদ্য সমাপ্ত বিশ্বকাপের সেরা ক্রিকেটার দীপ্তি শর্মা। 3,20,00,000 টাকায় নিজের পুরনো দল ইউপি ওয়ারিয়র্সে ফিরলেন তিনি। সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার হলেন অজি অ্যামেলিয়া কের। 3 কোটি দাম পেয়েছেন তিনি। ভারতের বিশ্বকাপ জয়ের পর মহিলাদের প্রিমিয়ার লিগ নিয়ে উন্মাদনা তুঙ্গে। আগামী বছরের মহিলাদের প্রিমিয়ার লিগের মহানিলামে নাম ছিল মোট 276 ক্রিকেটারের। বৃহস্পতিবার নিলাম শেষে দল পেয়েছেন 67 জন ক্রিকেটার। মোট 40,80,00,000 টাকা খরচ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলি। খানিকটা অপ্রত্যাশিতভাবেই অবিকৃত থেকে গিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালি সাহিলি। দল পাননি বিশ্বজয়ী উমা ছেত্রী। অমনদীপ কৌররা আন্তর্জাতিক ক্রিকেটের আরও বেশ কয়েকজন তারকাকেও কেনেনি ফ্র্যাঞ্চাইজিগুলি। বৃহস্পতিবারের নিলামে মহাচমকের কেন্দ্রে ছিলেন 2 ভারতীয়, দীপ্তি শর্মা এবং শিখা পান্ডে। 50 লক্ষ টাকা বেস প্রাইজে দীপ্তির নাম লেখান নিলামে। ওই অঙ্কেই বিশ্বকাপের সেরা ক্রিকেটারকে কিনে ফেলে দিল্লি। সবেমাত্র স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সৌরভরা। সেই সময়েই আরটিএম প্রয়োগ করে ইউপি। দীপ্তিকে ধরে রাখার জন্য 3,20,00,000 পর্যন্ত দর হাঁকে দিল্লি। আরটিএম এর জোরে আবারও দীপ্তিকে কিনে ফেলে ইউপি। অন্যদিকে প্রায় হারিয়ে যেতে বসা শিখার বেস প্রাইস ছিল 40 লক্ষ টাকা। শেষ পর্যন্ত 2,40,00,000 টাকায় তিনি যোগ দেন ইউপি ওয়ারিয়র্সে। বিশ্বকাপে ভারতের অন্যতম সেরা ব্যাটার প্রতিকা রাওয়াল দল পাননি প্রথমবার। তৃতীয়বার 50 লক্ষ টাকায় তাকে কিনেছে ইউপি। তবে মেগা টুর্নামেন্টের প্রথম পর্বে হয়তো খেলতে পারবেন না প্রতিকা। এদিনের নিলামে ইতিহাস গড়লেন দীপ্তি। মহিলাদের প্রিমিয়ার লিগের নিলামের একমাত্র ক্রিকেটার হলেন দীপ্তি, যিনি পরপর 2 মেগা নিলামেই 2.5 কোটির বেশি দর পেলেন। এদিনের নিলামে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে ইউপি ওয়ারিয়র্স। হাই নিউজ নেটওয়ার্ক। বৌমা হিসেবে ঘরে আসবেন স্মৃতি মান্ধানায়। তুমুল বিতর্কের পরেও এই আশাতেই বুক বেঁধেছেন পলাশ মুচ্ছলের মা অমৃতা। তার কথায় বিয়ে ঘিরে যা যা ঘটেছে তাতে প্রচন্ড কষ্ট পেয়েছেন স্মৃতি পলাশ দুজনেই। সব কাটিয়ে উঠে খুব দ্রুতই বিয়ের পিঁড়িতে বসবেন তারকা জুটি। বৌমা হিসেবে ঘরে আসবেন স্মৃতি মান্ধানায়। তুমুল বিতর্কের পরেও এই আশাতেই বুক বেঁধেছেন পলাশ মুচ্ছলের মা অমিতা। তার কথায় বিয়ে ঘিরে যা যা ঘটেছে তাতে প্রচন্ড কষ্ট পেয়েছেন স্মৃতি পলাশ দুজনেই। তবে অমিতা মনে করছেন সবকিছু ঠিক হয়ে যাবে। খুব দ্রুত বিয়ের পিঁড়িতে বসবেন তারকা জুটি। সবকিছু ঠিক থাকলে গত 23শে নভেম্বর বিয়ে হয়ে যেত স্মৃতি এবং পলাশের। কিন্তু ওই দিনই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা। সঙ্গে সঙ্গে তাকে সাংলির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরদিনই শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পলাশকেও। প্রাথমিকভাবে জানা যায় ভাইরাল ইনফেকশন এবং অ্যাসিডিটির কারণে হাসপাতাল যেতে হয়েছিল তাকে। তারপর সাংলি থেকে মুম্বাইতে সরিয়ে আনা হয় পলাশকে। পরপর কনসার্ট এবং বিয়ের ধকল সামলাতে না পেরেই পলাশ অসুস্থ হয়ে পড়েছেন এমনটাও শোনা যায়। গত বুধবার হাসপাতাল থেকে ছাড়া পান স্মৃতির বাবা এবং পলাশ দুজনেই। কিন্তু পলাশের সঙ্গে আদৌ ভারতীয় ব্যাটার গাঁটছড়া বাঁধবেন কিনা সেই নিয়েও জল্পনার শেষ নেই। কারণ বিয়ের কোরিওগ্রাফারের সঙ্গে পলাশের ঘনিষ্ঠতা নিয়ে চর্চা তুঙ্গে। ফাঁস হয়েছে অন্য এক মহিলার সঙ্গে পলাশের ঘনিষ্ঠ চ্যাটও। প্রশ্ন উঠছে, এহেন পরিস্থিতিতে কি পলাশকে বিয়ে করবেন স্মৃতি? সেই প্রশ্নের শটান জবাব দিয়ে দিলেন বিশ্বজয়ী ব্যাটারের হবু শাশুড়ি। অমিতার কথায় স্মৃতি আর পলাশ দুজনেই প্রচন্ড কষ্টে রয়েছেন। পলাশ তো স্বপ্ন দেখত নতুন বউ নিয়ে বাড়িতে আসবে। আমিও তো ভেবে রেখেছিলাম ধুমধাম করে নতুন বউকে ঘরে তুলব। তবে সবকিছু ঠিক হয়ে যাবে,
খুব তাড়াতাড়ি বিয়েটাও হয়ে যাবে। উল্লেখ্য, স্মৃতি পলাশের বিয়ে স্থগিত হয়ে যাওয়ার পর থেকে সেভাবে কিছু জানানো হয়নি দুই পরিবারের তরফে। এহেন পরিস্থিতিতে পলাশের মায়ের মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ। হাই নিউজ নেটওয়ার্ক। জল্পনার অবসান, কমনওয়েলথ গেমস আহমেদাবাদে 2030 সালে শতবর্ষ পূর্ণ হচ্ছে ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতার। বুধবার গ্লেসগোতে বার্ষিক সাধারণ সভায় আহমেদাবাদকে শিলমোহর দিয়েছে 74 সদস্য দেশ। জল্পনার অবসান, কমনওয়েলথ গেমসের আয়োজনের দায়িত্ব পেল ভারত। 2030 সালে শতবর্ষ পূরণ হচ্ছে ঐতিহ্যবাহী এই গেমসের। আর শতবর্ষেই প্রতিযোগিতায় বসবে নরেন্দ্র মোদীর রাজ্য আহমেদাবাদে। বুধবার গ্লাসগোতে বার্ষিক সাধারণ সভায় আহমেদাবাদকে শিলমোহর দিয়েছে 74 সদস্য দেশ। ভারতের অলিম্পিক্স সংস্থার সভাপতি পিটি উষার হাতে এই দায়িত্ব তুলে দেওয়া হয়। কমনওয়েলথ গেমস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এবং গুজরাট সরকারের প্রতিনিধিত্বকারী একটি প্রতিনিধি দল এই প্রতিযোগিতা আয়োজনের জন্য সরকারিভাবে দরপত্র জমা দিয়েছিল আগেই। লন্ডনে কমনওয়েলথ স্পোর্টসের কাছে তারাই বিট করেছিল। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী হর্ষ সাংভি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, কমনওয়েলথ গেমসের 100 বছর পূর্তি উপলক্ষে আহমেদাবাদকে আয়োজক শহর হিসেবে স্থান দেওয়া হয়েছে। 27 আগস্ট মেগা এই প্রতিযোগিতা বিট করার অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এরপর আনুষ্ঠানিকভাবে কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য বিট করে ভারত। আর এদিন 26 নভেম্বর কমনওয়েলথ স্পোর্টস গভর্নিং বডির বৈঠকে অনুমোদন পেয়ে গেল আহমেদাবাদ। এমন ঘোষণার পরই স্কটল্যান্ডের জেনারেল অ্যাসেম্বলিতে বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখা যায়। 20 জন গরবা নৃত্যশিল্পী এবং 30 জন ঢোল বাদক সেখানে উপস্থিত ছিলেন। সেখানে সাংস্কৃতিক পরিবেশনায় অ্যাসেম্বলি হল আলোকিত হয়। নিউ এজ গেমস ফর আ নিউ সেঞ্চুরি, অর্থাৎ নতুন শতকের জন্য নতুন আঙ্গিকের গেমস, এই স্লোগানকে সামনে রেখে আহমেদাবাদকে যেভাবে তুলে ধরা হয়েছে তা সকলকে মুগ্ধ করেছে। বিশ্বের অন্যতম জনবহুল দেশ হিসেবে ভারত এই ক্রীড়াযজ্ঞে নতুন প্রাণশক্তি সঞ্চারিত করেছে, তাকে স্বাগত জানানো হয়েছে। এর আগে 2010 সালে কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল ভারত। আয়োজক হিসেবে আহমেদাবাদ বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো বহন করতে প্রস্তুত। তাছাড়া এখানকার ক্রীড়া সংস্কৃতিও উন্নত মানের। আন্তর্জাতিক স্তরের ইভেন্ট পরিচালনার অভিজ্ঞতার জন্য পরিচিত এই শহর। উল্লেখ্য, 2023 সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ফুটবল আয়োজিত হয়েছিল এই শহরেই। সেই কারণেই আয়োজক শহর হিসেবে আহমেদাবাদের গ্রহণযোগ্যতা বেড়েছে বলেই মনে করছে ওয়াকিবহল মহল। কমনওয়েলথ স্পোর্টসের সভাপতি ডক্টর ডোনাল্ড রুকারে বলেছেন, ভারতের খেলার সঙ্গে সংস্কৃতির মেলবন্ধন রয়েছে। 2030 সালে 100 বছরে পড়বে কমনওয়েলথ গেমস। আমাদের আশা, ভারতে আমরা উন্নত ও বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক পরিচয় আমরা দেখতে পাব। অসাধারণ একটা প্রতিযোগিতার অপেক্ষায় রইলাম। উল্লেখ্য, 1930 সালে কানাডায় আয়োজিত হয়েছিল প্রথম কমনওয়েলথ গেমস। 2030 সালের কমনওয়েলথ গেমস আহমেদাবাদে আয়োজনের ফলে বিরাট সংখ্যক অ্যাথলিট, কোচ, কর্মকর্তা, সমর্থক, মিডিয়া কর্মীরা ভারতে আসবেন। এতে দেশের পর্যটন, হসপিটালিটি, বাজার, পরিবহন খাতে অর্থনৈতিক গতিও বৃদ্ধি পাবে। কমনওয়েলথ গেমস কেবল ক্রীড়া উৎসবই নয়, এতে ক্রীড়া বিজ্ঞান, ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে ব্রডকাস্টিং, আইটি এবং জনসংযোগ সহ বহু খাতে কর্মসংস্থানের নতুন দরজা খুলে যাবে বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ।